নমস্কার শ্রোতা বন্ধুরা, সুমিতার গল্পের আসরে আপনাদের স্বাগত জানিয়ে আমি সুমিতা আবার এসেছি। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা শেঠ গঙ্গারামের ধনদৌলত। আমার এখন যা চেহারা দেখছিস, বললেন তারিণী খুড়ো, তা থেকে আমার ইয়ং বয়সের চেহারা তোরা কল্পনাই করতে পারবি না। কিরকম চেহারা ছিল আপনার খুড়ো? জিজ্ঞেস করলো ন্যাপলা। ধর্মেন্দরের মতো? যা যা, বললেন তারিণী খুড়ো, ওরকম নাশপাতি মার্কা চেহারা নয়। টকটকে রং, ব্যায়াম করা পাকানো শরীর, জামা খুললে প্রত্যেকটি মাসল আঙুল দিয়ে দেখানো যায়। অ্যানাটমির চার্টের দরকার হয় না। আর ফিল্ম স্টারের কথা কি বলছিস? কত অফার পেয়েছে জানিস খুড়ো হিরো হবার জন্য? ইস, আর আপনি নিলেন না, বলল ন্যাপলা। অবশ্যই তখন তো বোধ হয় সাইলেন্ট ছবি, তাই না? কে বললে সাইলেন্ট? আমি বলছি স্বাধীনতার কয়েক বছর আগের কথা। সাইলেন্ট ছবি তো ফুরিয়ে গেছে 30 সনের কিছু পরে। আপনি রিফিউজ করলেন? আলবাত, একবার একটা ছবিতে করতে হয়েছিল, তবে সেটা অন্য গল্প, আর একদিন বলবো। আসলে ফিল্মের হিরো হবার শখ আমার ছিল না। আমি চেয়েছিলাম আমার গোটা জীবনটাই হবে একটা সিনেমার গপ্প, একটা খাঁটি নির্ভেজাল অ্যাডভেঞ্চার, অথবা বলতে পারিস একটা সিরিজ অফ অ্যাডভেঞ্চার্স। রং মেখে ক্যামেরার সামনে দাঁড়াবো, ডিরেক্টর মশাই ডুগডুগি বাজাবেন আর আমি নাচবো। এ শর্মা সে শর্মা নয়। আজ কোন অ্যাডভেঞ্চারের বিষয় বলবেন মিস্টার শর্মা? জিজ্ঞেস করলো ন্যাপলা। খুড়োকে এ ধরনের কথা বলার সাহস একমাত্র ন্যাপলারই আছে, তবে সেটা খুড়ো বিশেষ মাইন্ড করেন বলে মনে হয় না। বাইরে একটা খিটখিটে ভাব দেখালেও আসলে ওর মনটা নরম, এটা জানতাম। বেনেটোলা থেকে বালিগঞ্জে আসেন যে শুধু আমাদের গল্প শোনাবার জন্যই, এটা তো মিথ্যে নয়। দুধ চিনি চারা চায়ে পরপর দুটো চুমুক দিয়ে খুড়ো বললেন, 1944-এ আজমির। তখন আমার বয়স 28। আমরা 5 জন, আমি, ভুলু, চটপটি, সুনন্দ আর ন্যাপলা, গল্পের জন্য রেডি হয়ে বসলাম। চা শেষ করে একটা এক্সপোর্ট কোয়ালিটি বিড়ি ধরিয়ে খুড়ো আরম্ভ করলেন। আগ্রায় একটা ব্যাংকের চাকরিতে ইস্তফা দিয়ে কোথায় যাওয়া যায় তাই ভাবছি। এমন সময় হঠাৎ মনে পড়ে গেল ধরণী কাকার কথা। আমার বাবার মাস্তুতো ভাই, তিনি জয়পুরে হোমিওপ্যাথি করে বেশ পসার জমিয়ে বসেছেন। রাজস্থানটা দেখা হয়নি, অথচ ছেলেবেলা থেকে ও দেশটার ওপর একটা আকর্ষণ রয়েছে। মনে হয় ভারতবর্ষে ওটাই হলো সত্যিকারের রোমান্স ও অ্যাডভেঞ্চারের ঘাঁটি। চলে গেলুম কাকার কাছে। আমি বেকার জেনে কাকার ভুরু কুঁচকে গেল। বললেন, তোর মতো একজন জোয়ান ছেলে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি বরদাস্ত করতে পারি না। আজমির যাবি? বললুম, কি আছে সেখানে? কাকা বললেন, সেট গঙ্গারাম আমার পেশেন্ট, পেটের আলসারে ভুগত, আমার ওষুধে চাঙ্গা হয়ে উঠেছেন। তার একজন ইংরেজি জানা সেক্রেটারি দরকার। তোর তো ইংরেজিতে অনার্স ছিল, যদি চাস তো তোকে রেকমেন্ড করে দিতে পারি। কখন কি কাজে দরকার পড়ে, তাই টাইপিংটা আগেই শেখা ছিল। কাজেই সেক্রেটারির চাকরির পক্ষে আমি অনুপযুক্ত নই। তবু লোকটার সম্বন্ধে একটু ডিটেল জানা দরকার বলে প্রশ্ন করল, কি করেন গঙ্গারাম? গঙ্গারাম বললেই 19 বার ম্যাট্রিকেসে ঘায়েল হয়ে থামলো শেষে এই কথাটা মনে পড়ে যায়। কাকা বললেন, গঙ্গারাম মস্ত ধনী, হিরে জহরতের কারবার, বিদেশে করেসপন্ডেন্স চালাতে হয়। যে সেক্রেটারি ছিল সে নাকি বিয়ে করার নাম করে সেই যে গেছে আর আসেনি। বস হিসেবে গঙ্গারাম কি? কোনো গোলমাল নেই, তবে ওর একটা ছেলে আছে, বছর 12 বয়স। সে নাকি একটি মূর্তিমান বিচ্ছু। সে যদি কিছু করে থাকে। আমি বললাম, কুছ পরোয়া নেই, যে ছেলের এখনো গোঁফ গজাবার বয়স হয়নি তাকে আবার ভয় কিসের? ও আমি সামলে নেব। তাহলে আর কি, লেগে পড়ো। আমি গঙ্গারামকে লিখে দিচ্ছি। আমার রিকোয়েস্ট ও ঠেলতে পারবে না। কাকার এক চিঠিতেই গঙ্গারাম রাজি।
লিখলেন, সেন্ড ইয়োর নেফিউ ইমিডিয়েটলি। একবার অম্বর প্যালেসটায় ঢুঁ মেরে জয়পুর থেকে চলে গেলাম মুসলমানদের পবিত্র তীর্থস্থান আজমিরে। আকবর একটা প্রাসাদ বানিয়েছিলেন এই শহরে। আজমির থেকে 7 মাইল পশ্চিমে হিন্দুদের তীর্থস্থান পুষ্কর। সব মিলিয়ে যাকে বলে ঐতিহ্যে মহীয়ান। প্রথম রাতটায় থাকলাম সার্কিট হাউসে। কাকাই ব্যবস্থা করে দিয়েছিলেন। আনাসাগর নামে বিরাট লেকের ধারে এমন সার্কিট হাউস ভারতবর্ষে আর 2টি আছে কিনা সন্দেহ। বারান্দায় বেতের চেয়ারে বসে যে দৃশ্য দেখলুম তা জীবনে ভুলব না। হাজার হাঁস চলে বেড়াচ্ছে লেকে, পশ্চিমে তারাগড় পাহাড়, তার পিছনে টেকনিকালার ছবির মতো সানসেট হচ্ছে। শেঠ গঙ্গারামের গদি এবং বাসস্থান শহরের মধ্যিখানে হলেও বাড়ির ভেতরে একবার ঢুকে পড়লে সেটা আর বোঝার জো থাকে না। 27 বিঘে জমির ওপর বাড়ি, আর সেটাকে ঘিরে দুর্গের মতো পাঁচিল। 250 বছরের সোনাদানার ব্যবসা। ঘরে কত যে মহামূল্য রত্ন আর গয়নাগাটি আছে তার হিসেব নেই। সেই জন্যেই এই পাঁচিলের ব্যবস্থা। যদিও তাতে যে 16 আনা সেফটি হয় না সেটা পরে বুঝেছিলাম, তবে সে কথা যথাস্থানে প্রকাশ্য। গঙ্গারামের সঙ্গে সকালে গদিতে দেখা করল। ভদ্রলোকের বয়স 60-65, ঘি খাওয়া নধর পরিপুষ্ট চেহারা। একবার বসে পড়লে উঠতে গেলে পাশের লোককে হাত ধরে হেল্প করতে হয়। আমায় দেখে প্রশ্ন হলো, আর ইউ আ বেঙ্গলি? এই প্রশ্নের অবশ্যই একটা কারণ আছে, সেটা এখানে বলি। আগ্রায় থাকতে একদিন ব্যাংকে এক খদ্দের আসে। ভদ্রলোকের চেহারা এমনিতেই ভালো, তার উপর একজোড়া তাগড়াই গোঁফ। তাতে এমন এক পার্সোনালিটি এনে দিয়েছে যে দেখেই ডিসাইড করলুম ও জিনিস আমারও চাই। 2.5 মাস লেগেছিল গোঁফের ওই শেপ নিতে। মাঝখানটা ভরাট আর পুরু, আর দুটো পাশ যেন দুটো হাতির সুর সেলাম ঢুকছে। কলকাতার বাঙালিদের মধ্যে থেকে গোঁফ জিনিসটা তখন প্রায় উঠে গেছে, কিন্তু পশ্চিমে অনেকেই ওটার খুব তোয়াজ করে, আর রাজস্থানে তো কথাই নেই। শেঠজিকে বললুম যে আমি বঙ্গ সন্তানই বটে। গোঁফটা নেহাত শখের ব্যাপার। ইংরেজিটা তো মোটামুটি বলতেই পারতুম। বছর আগ্রায় থেকে হিন্দিটাও সড়গড় হয়ে গেছিল। তার ওপর আদব কায়দাগুলো রপ্ত, স্বাস্থ্য ভালো, সব মিলিয়ে গঙ্গারাম খুশি হলেন। বললেন, আমার বাড়িতেই তুমি থাকবে। সকালে বিকেলে আমার কাজ করবে, দুপুরটা আমি ঘুমোই, আর সন্ধেটা তুমি আমার ছেলের টিউশনি করবে। ছেলে চালাক, তবে পড়াশোনায় মন নেই, ভারী দুরন্ত। সঙ্গদোষে নষ্ট না হয় সেটা তোমাকে দেখতে হবে। উপযুক্ত পারিশ্রমিক আমি তোমাকে দেব, তবে একটা কথা, আমি নিরামিষ খাই। মাছ মাংস খেতে চাইলে তোমাকে বাইরে গিয়ে খেতে হবে। অবশ্যই শাকসবজি ফলমূল দুধ মিষ্টিতে যদি তোমার অরুচি না হয় তাহলে বাইরে যাবার কোনো দরকার হবে না বলে মনে করি। নিরামিষ শুনে গোড়ায় মনটা দমে গেছিল, কিন্তু শেঠজির বাড়ির নিরামিষ রান্না এমনই সুস্বাদু, আর বাড়ির গরুর খাঁটি দুধের মালাই বালাইয়ের এমনই কোয়ালিটি যে মাছ মাংসের অভাব মিটিয়ে দিয়েছিল। গঙ্গারামের সব শুদ্ধ 7 ছেলে, তার মধ্যে 2টি অল্প বয়সেই মারা গেছে। 2টি আর্মিতে, 2টি বাপের ব্যবসায় যোগ দিয়েছে, আর ছোটটি হলেন শ্রীমান মহাবীর বিচ্ছু। আমার সঙ্গে কথা বলে গঙ্গারাম ছেলেকে ডেকে পাঠালেন। সে এলে পর, ইনি তোমার নতুন মাস্টার বলে আমার পরিচয় দিয়ে বললেন, যাও একে এর ঘর দেখিয়ে দিয়ে এসো। এমন অস্থির চোখের দৃষ্টি আমি কোনো ছেলের মধ্যে দেখিনি, আর সেই সঙ্গে এমন তীক্ষ্ণ ঝিলিক। সে যে বিচ্ছু তাতে সন্দেহ নেই, কিন্তু সেই সঙ্গে তার বুদ্ধিকেও যে বেশ ধারালো সেটা বোঝা যাচ্ছে। গদি থেকে বাড়ির ভিতরে ঢুকে একটা প্রকাণ্ড উঠোন পেরিয়ে একটা প্যাসেজের মধ্যে দিয়ে আর একটা উঠোনে পৌঁছলাম। তারই পাশে বারান্দার ধারে একটা ঘরে নিয়ে গিয়ে আমাকে হাজির করলো মহাবীর। বোঝাই যাচ্ছে এটা শীষমহল জাতীয় একটা কিছু ছিল, কারণ ঘরের সারা দেওয়াল আয়নায় টুকরো দিয়ে মোড়া। আমাকে পৌঁছে দিয়েই মহাবীর যে কেন চম্পট দিল সেটা মিনিট খানেকের মধ্যেই বুঝতে পারল।
ঘরের মেঝেতে দুটি এবং খাটের ওপর একটি জ্যান্ত বিছে অবস্থান করছে। মেঝের দুটি তেঁতুলে আর খাটের ওপরের একেবারে খোদ কাঁকড়া বিছে। শেষেরটি আপাতত খাটের মধ্যিখান থেকে বালিশ লক্ষ্য করে এগুচ্ছে। আমি জানি মেঝের দুটি চেহারাতেই যা ভয়ের উদ্রেক করে, কামড়ে বিষ নেই, তবে বিছানার ওপরে যেটি তার লেজের ডগায় বাঁকানো হুলটির ছোবল একেবারে মারাত্মক। বিচ্ছু বিশেষণের তাৎপর্য যে এইভাবে প্রথম দিনেই বোঝা যাবে সেটা ভাবিনি। আমি ঘর থেকে বেরিয়ে মহাবীর বলে একটা হাঁক দিলুম। তাতে উত্তর না পেলেও ডাকের ফলে উল্টো দিকের বারান্দায় স্বয়ং সীমানের আবির্ভাব হলো। হেলতে দুলতে সে এসে দাঁড়ালো একটা থামের পাশে। আমি তাকে ডাকলুম, ইধার আও। বিচ্ছু এগিয়ে উঠোনের মাঝ বরাবর এসে আবার থামল। হাত দিয়ে বিচ্ছু তুলতে পারো? জিজ্ঞেস করলুম আমি। শ্রীমান নিরুত্তর। এসো দেখে যাও কি করে তোলে। এবার শ্রীমানের কৌতূহল হলো। এখানে বলে রাখি, আমি নিজেও কোনোদিন হাত দিয়ে কাঁকড়া বিছে তুলিনি, তবে সেটা যে সম্ভব তা জানি, কারণ ছেলেবেলায় গনসা বলে আমাদের একটা চাকর ছিল, তাকে এ জিনিস করতে দেখেছি। খপ করে ঠিক হুলের তলাটা ধরে তুলে ফেললে হুল ফোটাবার আর মৌকা পায় না বিছে। মহাবীর আমার ঘরের দরজায় মুখটাতে এসে দাঁড়ালো। আমি দম টেনে এক বুক সাহস নিয়ে দুগ্গা বলে এক ছোবলে খাটের ওপর থেকে বিছেটাকে ল্যাজ ধরে তুললুম। তারপর সেটা দু আঙুলে ফুলিয়ে মহাবীরের মুখের খুব কাছে নিয়ে গিয়ে বলল, বিছেগুলোকে বাইরে ফেলে আসার জন্য একটা পাত্র নিয়ে এসো। আর দেখছই তো, আমার যখন ভয় নেই তখন আমাকে ভয় দেখিয়ে কোনো মজা নেই। মহাবীর 1 মিনিটের মধ্যেই একটা কাঁচের বয়াম নিয়ে এলো। তার ভেতরের দেওয়ালে লাড্ডুর গুঁড়ো লেগে রয়েছে। এরই মধ্যে প্রথমে কাঁকড়া বিছেটাকে, তারপর তেঁতুল বিছে দুটোকে ফেলে বললুম, এগুলোকে বাড়ির পাঁচিলের বাইরে ফেলে এসো। মহাবীর গেল। তারপর কিছুক্ষণের মধ্যেই এসে রিপোর্ট করে গেল যে সে আমার আজ্ঞা পালন করেছে। তারপর থেকে মনে হতো যে প্রাইভেট টিউটরের প্রতি তার যে স্বাভাবিক বিরাগ সেটা মহাবীর কিছুটা কাটিয়ে উঠেছে। কতকটা কাটিয়েছে সেটা জানা মুশকিল, কারণ এমনিতে সে অত্যন্ত চাপা। পেটে বোমা মারলেও মনের আসল ভাব সে প্রকাশ করবে না। কিন্তু ছেলেটি অত্যন্ত চৌকস, কাজেই লেখাপড়ায় যাতে তার মন বসে সে চেষ্টা আমাকেই করতে হবে, তাতে সফল হই বা না হই। দুষ্টুমি বন্ধ করার চেষ্টা আমি করিনি, কারণ আমি জানি সেটা মাঠে মারা যাবে। তেঁদরামোর দৌড় যে কতখানি সেটা একদিনের ঘটনা বললেই বুঝতে পারবে। গঙ্গারামের বাড়িতে 4টে ঘোড়া, 6টা উট। এতদিন সকালে মনিবের চিঠি টাইপ করছি গদিতে বসে। এমন সময় হঠাৎ সমস্বরে অনেকগুলো উটের আর্তনাদ শুনে আঁতকে উঠল। উটের ডাকের মতো এমন বীভৎস ঘরঘরে ডাক আর কোনো জানোয়ারের নেই। কৌতূহল হওয়াতে বাইরে বেরিয়ে দেখি জোড়া জোড়া উট বোধহয় পরস্পরের দিকে পিঠ করে বসেছিল। কোনো এক ফাঁককে গিয়ে শ্রীমানের ওর লেজে গাঁট ছড়ার মতো করে বেঁধে দিয়ে এসেছে। বসা উট দাঁড়িয়ে উঠতে লেজে টান পড়ার ফলেই এই বিকট চিৎকার। গঙ্গারাম এ ব্যাপারে ভয়ঙ্কর আপসেট হয়ে পড়াতে তাকে বুঝিয়ে বললুম যে এ ধরনের দুষ্টুমির বয়সটা মানুষের খুব দীর্ঘস্থায়ী হয় না। তোমার ছেলের যথেষ্ট বুদ্ধি আছে, সে পড়াশোনায় ভালো হবে এ গ্যারেন্টি আমি দিচ্ছি, তুমি চিন্তা করো না। এত বলার পর বাপ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মহাবীরকে পড়ানোর টাইম ছিল সন্ধ্যে 7টা থেকে 9টা। একতলার পিছন দিকে আমার ঘরের উল্টো দিকে একটা ঘরে বসে পড়াশোনা হতো। আমি গিয়ে বসলেই পেয়ারা 1 গ্লাস শরবত নিয়ে যেত। সেটা যে কিসের শরবত তা কোনোদিন ঠাহর করতে পারিনি, তবে বলতে পারি এমন সুস্বাদু সুগন্ধি শরবত আর কোনোদিন খাইনি। শরবত শেষ হতে না হতেই ছাত্র এসে পড়ত। একদিন দেখি ছেলে আর আসে না। আমি ঘড়ি দেখছি থেকে থেকে 20 মিনিট হয়ে গেল, 25 মিনিট হয়ে গেল, 1 ঘন্টা, তবু সে আসে না। দেরির কি কারণ হতে পারে বুঝতে পারছি না। এমন সময় হঠাৎ শ্রীমান এসে হাজির। কি ব্যাপার বলো তো,
জিজ্ঞেস করলাম তাকে। এত দেরি কেন? তোমায় একটা জিনিস দেখাবো তাই, বলল শ্রীমান। বাবার নেশা পুরোপুরি না হলে ট্যাঙ্ক থেকে চাবি বার করতে পারছিলাম না। সর্বনাশ! বাবার ট্যাঙ্ক থেকে চাবি! শেঠজি যে গাঁজা জাতীয় একটা কিছু সেবন করেন সন্ধেবেলা সেটা জানতাম। কিসের চাবি? জিজ্ঞেস করলাম আমি। সিন্ধুকের, বলল শ্রীমান বিচ্ছু। তারপর পকেট থেকে একটা জিনিস বার করে ঠক করে টেবিলের ওপর রাখলো। ল্যাম্পের আলোয় সেটা চোখ ধাঁধানো ঝলসানি আমায় থমকে দিল। জিনিসটা একটা সোনার লকেট, সাইজে ক্যারামের স্ট্রাইকারের মতো। মাঝখানে একটা আধুলি প্রমাণ সবুজ মণি, নির্ঘাত মরকত বা পান্না। তাকে ঘিরে আছে হীরের বলয়, আর তাকে আবার ঘিরে আছে সোনার সূক্ষ্ম কারুকার্যের মধ্যে বসানো চুন্নি আর পান্না। জাহাঙ্গীর বাদশার জিনিস ছিল এটা, চাপা গলায় বলল মহাবীর। 20 লাখ টাকা দাম। বাবা কাউকে দেখান না, কাউকে বিক্রি করবেন না। আর তুমি এটা সিন্ধুক থেকে বার করে নিয়ে এলে? বাহ, এটা তোমাকে দেখাবো না? তোমার দেখা হলে আবার রেখে দিয়ে আসবো। আমি অবাক হয়ে একবার লকেটের দিকে একবার মহাবীরের দিকে দেখছি। এমন সময় হঠাৎ একটা প্রশ্ন করে বসলো শ্রীমান। টোটা সিং এর নাম শুনেছ? কে টোটা সিং? আসল নাম কেউ জানে না, ডাকু টোটা সিং। পুলিশ ধরে জেলে পুরেছিল। ও জানলার গড়াত হাত দিয়ে বেঁকিয়ে পালিয়ে যায়। আবার মনে পড়ল, কোনো একটা কাগজে পড়েছিলাম বটে, রাজপুত ডাকাত। রাজপুত্রের মতনই তার চেহারা, ফর্সা রং, কিন্তু ডাকাতি করে মিশকালো ভিলদের সঙ্গে। ভারী রহস্যময় চরিত্র। পুলিশ জেরা করেও কিছু জানতে পারেনি। দুর্ধর্ষ সাহসী, আর বন্দুকের অবার্থ নিশানা। গায়েও নাকি প্রচন্ড শক্তি। হঠাৎ টোটা সিং এর কথা জিজ্ঞেস করছো কেন? আমাদের বাড়িতে ডাকাত এলে মজা হবে। আমি তো বললাম, এসব কি বলছো তুমি? গোলাগুলি চলবে আর মজা হবে না? এসব কথা বলো না মহাবীর। যদি লোক খুন হয় সেটা কি খুব ভালো হবে? মহাবীর আর কিছু বলল না। তার উৎসাহের সঙ্গে আমার উৎসাহ মেলাতে পারলাম না বলে বোধহয় সে কিছুটা হতাশ হলো। তাকে লকেটটা দিয়ে বললাম, যাও, এটা রেখে এসো বাবার সিন্ধুকে। মহাবীর বাধ্য ছেলের মতো লকেটটা নিয়ে বেরিয়ে আবার 5 মিনিটের মধ্যে ফিরে এলো। সেদিন আর তেমন জমিয়ে পড়াশোনা হলো না। রাত্রিরে শুয়ে শুয়ে লকেটটার কথা আর সেই সঙ্গে কি বিপুল ধনদৌলতের মধ্যে রয়েছি আমি, সেই কথাটা ভাবছিলাম। আমার ঘরের ওপরেই শেঠ গঙ্গারামের ঘর। শেঠজির ইনসমনিয়া। রাত 2:30-3টার আগে ঘুম আসে না। নেশার ফলে সন্ধে 7টা নাগাদ একটা তন্দ্রার ভাব আসে। তারপর 10টা থেকে একেবারে সজাগ। এই ব্যারাম হোমিওপ্যাথিতে সারেন, তাই শেঠজি অ্যালোপ্যাথির ঘুমের পরীক্ষান। কিন্তু যতক্ষণ না ঘুমের আমেজ আসে ততক্ষণ ঘরে পায়চারি করেন। তার পদধ্বনি আজ শুনতে পাচ্ছি আমার মাথার উপরে। ক্রমে সেই পায়ের শব্দও থেমে গেল, কিন্তু আমার চোখে ঘুম নেই। ঢং ঢং করে গদির ঘরের চাপানি দেওয়াল ঘড়িতে 2টো বাজল। আর তারই কিছুক্ষণ পরেই মাথায় আকাশ ভেঙে পড়ল। একে টেলিপ্যাথি বলবো না কি বলবো আমি জানি না। আজই সন্ধ্যায় ডাকাতের কথা হলো, আর আজই ডাকাত পড়ল শেঠ গঙ্গারামের বাড়ি। প্রথমে সন্দেহ হলো কুকুরের ঘেউ ঘেউ শুনে, তারপর ঘোড়ার চিঁ আর উটের পরিত্রাহী আর্তনাদ, তারপর হই হল্লা, আর তারপর 3টে বন্দুকের আওয়াজ পেয়ে আমি খাটের ওপর শটান উঠে বসলাম। ঘর থেকে বারান্দায় বেরোবো কিনা ভাবছি, এমন সময় বেশ কিছু লোকের একসঙ্গে দ্রুত পায়ের শব্দে সমস্ত বাড়িটা গমগম করে উঠল। দরজা দিয়ে মুখ বাড়িয়ে ওদিকের বারান্দায় প্যাসেজের ভেতর দিয়ে বাইরের উঠোনের যে অংশটা দেখা যায়, তাতে আলোক রশ্মির ছটফটানি দেখে বুঝলাম কে বা কারা যেন টর্চ ফেলছে। মাথায় রোখ চেপে গেল। শেঠজি আমাকে একটা রিভলভার দিয়েছিলেন, সেটা নিয়ে প্যাসেজের দিকে এগিয়ে গেল। বাড়িতে ডাকাত যদি পড়েই থাকে, তো এভাবে কেঁচো হয়ে ঘরে বসে থাকলে বাঙালির মুখে যে কালি পড়বে। কিন্তু প্যাসেজ দিয়ে বেরোনো মাত্র একটা বন্দুকের গর্জনের সঙ্গে সঙ্গে বুঝলাম আমার কানের পাশ দিয়ে একটা গুলি বেরিয়ে গিয়ে পিছনের একটা কাঁচের জানলাকে চৌচির করে দিল। আমি বেগতিক দেখে মাটিতে হুমড়ি খেয়ে পড়লুম।
গোলাগুলি চললে এটাই যে প্রশস্ত পন্থা এটা আমার জানা ছিল। তাও পুরো অবস্থাতেই হাত বাড়িয়ে রিভলভারের ঘোড়া টিপে একজন বন্দুকধারীর দিকে গুলি চালিয়ে দিল। লোকটা আর্তনাদ করে কোমরে হাত চাপা দিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আজ আমাবস্যা, কিন্তু উঠোনের উপরে ছাদ নেই বলে তারার আলোতে তবু কিছুটা দেখা যাচ্ছিল। এইভাবে কুরুক্ষেত্র চলল মিনিট কুড়ি। শেঠজির বাড়ি পাহারা দেবার জন্য সশস্ত্র দারোয়ান ছিল গোটা আষ্টেক। কাজেই যুদ্ধ যে শুধু একতরফাই ঘটেছে তা নয়, ক্রমে হল্লা, আর্তনাদ, গুলির শব্দ, পায়ের শব্দ ইত্যাদি সবকিছু থামার পর আমি আবার উঠে দাঁড়ালাম। তখন এদিকে ওদিকে বাতি জ্বলতে শুরু করেছে। উপর থেকে মেয়েদের ঘোর বিলাপধ্বনি শোনা যাচ্ছে। যতদূর মনে হয় রেড সাকসেসফুল। মিনিট খানেকের মধ্যে মহাবীর দৌড়ে নেমে এলো দোতলা থেকে। সে আমার ঘরেই যাচ্ছিল। মাঝপথে আমাকে দেখে থেমে গিয়ে পাকা খবর দিয়ে দিল, টোটা সিং ডাকাতের দল বিস্তর ধনরত্ন লুট করে নিয়ে চলে গেছে, ইনক্লুডিং শেঠজির সিন্দুক খুলে জাহাঙ্গীর লকেট। শেঠজি নিজে নাকি বিপদ বুঝে গিন্নি ও মহাবীরকে নিয়ে ছাতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। তার দুই ছেলে প্রতাপ ও রঘুবীর বন্দুক নিয়ে ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। দুজনেই জখম। এছাড়া দুটি প্রহরী মরেছে, আরেকটি পায়ে গুলি লেগেছে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। পুলিশের ডায়েরি ইত্যাদি যা করবার তা তো হলো। এখানে বলে রাখি যে শেষ পর্যন্ত ইন্সপেক্টর যশবন্ত সিং এবং তার দলের লোকেরা জাহাঙ্গীর লকেট সমেত চোরাই মালের অধিকাংশই উদ্ধার করেছিলেন। ডাকাত দলের 7 জন ধরা পড়েছিল, তবে টোটা সিং উধাও। কিন্তু এসবের আগে আমাকে জড়িয়ে যে একটা ঘটনা ঘটলো তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ডাকাতির 2 দিন পরের সন্ধেবেলা ছাত্র পড়ানোর ঘরে গেছি। যথারীতি 7টার সময় শরবত খাওয়া হয়ে গেছে। এমন সময় অনুভব করলাম মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। ছাত্র তখনও আসেনি। এদিকে ক্রমেই বুঝতে পারছি যে চোখের সামনের জিনিসগুলো দেখতে যেন রীতিমতো কষ্ট করে দৃষ্টি প্রকাশ করতে হচ্ছে। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। শুধু এটুকু বুঝেছি যে এ অবস্থায় পড়ানো অসম্ভব। এমন সময় শ্রীমান মহাবীর সিং এর প্রবেশ। তার হাতে একটা হলদে কাগজ, হ্যান্ডবিলের মতো। অবাক হয়ে দেখলাম তাতে আমারই ছবি। টোটা সিং, বলল মহাবীর। তার চোখ জলজল করছে। টোটা সিং? কি বলছে ছেলেটা পাগলের মতো? স্পষ্ট দেখছি যে আমার ছবি। সেই গোঁফ, সেই ঝুলপি, সেই নাক, সেই চোখ। টোটা সিং, আবার বলল মহাবীর। ঠিক তোমার মতো দেখতে। রাস্তার দেওয়ালে দেওয়ালে ছবি আটকে দিয়েছে আজই দুপুরে। ধরে দিতে পারলে 2000 টাকা পুরস্কার। আর সেই অবস্থাতেই কাগজটা ওর হাত থেকে নিয়ে চোখের একেবারে সামনে এনে নিচের লেখাটা পড়ার চেষ্টা করলুম। বড় করে লেখা। টোটা সিং এর নামটা পড়তে কোনো অসুবিধা হলো না। আর সেই সঙ্গে ছবির মাথার উপরে লেখা রিওয়ার্ড ₹2000। পুলিশ তোমায় ধরতে আসবে, বলল মহাবীর সিং। কিষণলাল বলল, ও পুলিশে বলে দেবে তুমি এখানে থাকো। ও দেখেছে দেওয়ালের ছবি। কিষণলাল শেঠজির দোকানের একজন কর্মচারী। লোকটা খুব সুবিধের নয়, সেটা আমারও কয়েকবার মনে হয়েছে। তোমার জেল হবে বলে চলেছে মহাবীর সিং। আর জেল হলে সে যেন রেহাই পায় এমনই তার ভাব। এই অদ্ভুত প্রায় বেহুঁশ অবস্থাতেও বুঝতে পারলাম যে এই ছেলেকে আমি বশ করতে পারিনি। সে আমার প্রতি যেমনই বিরূপ ছিল তেমনই রয়ে গেছে। আমি আর চোখ খুলে রাখতে পারছিলাম না। জীবও জড়িয়ে আসছিল। তার মধ্যেই বুঝতে পারছি যে একটা বিশ্রী অবস্থায় পড়ে গেছি। চেহারায় যখন এতই মিল, তখন গঙ্গারামও আমাকে উদ্ধার করতে পারবেন কিনা সন্দেহ। শেষটায় হাতে হাত করা। ঘর থেকে বেরিয়ে টলতে টলতে উঠোন পেরিয়ে কোনো মতে আমার শীষমহলে বিছানায় শুয়ে পড়লাম। আর শোয়া মাত্র অঘোরে ঘুম। পরদিন ঘুম ভাঙল পুরুষ মানুষের গলার শব্দে। ভারী গলায় কে যেন ইংরেজি হিন্দি মিশিয়ে কথা বলছেন আমার ঘরের কাছেই। আমাদের ডেফিনিট ইনফরমেশন আছে এ বাড়িতে সে লোককে দেখা গেছে। আমরা সার্চ করে দেখতে চাই। 26টা ঘর এই হাভেলিতে। লুকোবার জায়গার কি অভাব আছে? আমি প্রমাদ গুনলাম।
গেলাম। কথার সঙ্গে সঙ্গে পায়ের শব্দ এগিয়ে আসছে আমারই ঘরের দিকে। এবার গঙ্গারামের কাতর কণ্ঠস্বর শোনা গেল। এ বাড়িতে টোটা সিং লুকিয়ে থাকবে আমার অজান্তে? এটা কি করে সম্ভব হয় ইন্সপেক্টর সাহেব? দরজার বাইরে লোক। আমি বিছানায় কুনুইয়ে ভর করে আধশোয়া। আমার গলা শুকিয়ে গেছে, বুকের ভিতর ধড়ফড়ানি। এখনো মাথা ভার। কাল যে কি হলো এখনো বুঝতে পারছি না। চৌকাঠ পেরিয়ে এক পা ঢুকে এলেন উর্দি পরা দারোগা। আমার দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে সরি বলে বেরিয়ে গেলেন। পায়ের শব্দ এবং কণ্ঠস্বর বারান্দার ডান দিক দিয়ে মিলিয়ে গেল। আমার মাথা ভোঁ ভোঁ করছে। তাহলে কি কালকের ছবিটাও মহাবীরের আর একটা বিচ্ছুমি, শুধু আমার মনে একটা প্যানিক সৃষ্টি করার জন্য? আমি বিছানা ছেড়ে উঠলাম, দেয়ালের দিকে চোখ গেল। দেওয়ালে সর্বাঙ্গে আয়নার টুকরো, তাতে আমার মুখের ছায়া পড়েছে। একটা নয়, অগুন্তি। কিন্তু এ মুখ যে বদলে গেছে। আপনা থেকেই আমার হাতটা মুখের উপর চলে এলো। কোথায় আমার টোটা মার্কা তাগড়াই গোঁফ? আমি যে ক্লিন শেভ। আর আমার মাথার চুলের একই দশা, এ যে প্রায় কদম ছাঁট। দোরগোড়ায় এখন দাঁড়িয়ে মহাবীর সিং, তার চোখে মুখে শয়তানি হাসি। কাল শরবতে কি ছিল? সে জিজ্ঞেস করল। কি ছিল? বাবার 4টে ঘুমের বড়ি। তুমি ঘুমোলে পর দাদার খুর দিয়ে আমি তোমার গোঁফ কামিয়ে দিই, আর কাঁচি দিয়ে চুল ছেঁটে দিই, না হলে তোমায় ধরে নিয়ে যেত। এখন ওরা বুদ্ধু বনে যাবে। আমি অবাক হয়ে চেয়ে রইলাম মহাবীরের দিকে। এমন ফন্দির তারিফ না করে পারা যায়? আর সে যে সত্যি আমার বন্ধু, এর চেয়ে বড় প্রমাণ কি আর আছে? সাবাস মহাবীর। আমি এগিয়ে গিয়ে বন্ধুর পিঠ চাপড়ে বললাম, জিতে রহো। সমাপ্ত। আজকের জন্য এখানেই আমার গল্প পাঠের আসর শেষ করি। এতক্ষণ আমার গল্প পাঠ শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।